আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে আসলে আমি অনেকদিন ধরে তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি তোমাদের সি প্রোগ্রাম নিয়ে তোমাদের সামনে হাজির হব। কিন্তু আসলে আমি ব্যস্ততার কারণে প্লাস হচ্ছে যে আসলে একটা ভিডিও বা টিউটোরিয়াল রেডি করতে গেলে সেটার পেছনে শ্রম দেওয়া লাগবে, সময় দেওয়া লাগে, হ্যাঁ? তো আমি সেই সময়টা আসলে ম্যানেজ করতে পারছিলাম না। সেই কারণে মনে করো যে তোমাদের ভিডিওটা সঠিক সময়ে দিতে পারি নাই। তবে এরপরে তোমরা মানে অনেকেই বলছো এবং আমি আমার নিজের দায়বদ্ধতা থেকে তোমাদের পরীক্ষার আগে জাস্ট তোমাদের সি প্রোগ্রামের একটা রিভিশন বলতে পারো যে এখানে তোমাদের আসলে কোন প্রশ্নগুলো আসবে বা কিভাবে তোমাদের প্রশ্নগুলো আনসার করলে সুবিধা হবে। আমি এখানে তোমাদেরকে আসলে এটা শেখাবো না যে তোমরা কিভাবে তোমার এই সি প্রোগ্রাম লিখবা বা কিভাবে তুমি অ্যালগরিদম লিখবা বা কিভাবে তুমি ফ্লো চার্ট লিখবা। আমি জাস্ট এখানে তোমাদের শেখাবো যে আসলে তোমাদের যে টপিকস গুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেই টপিকস গুলোতে তুমি কিভাবে ভালো করতে পারবা। ঠিক আছে? তো তোমাদের এখানে হচ্ছে যে প্রোগ্রামিং ভাষা কি, এটা একটা মানে শর্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং ভাষা হচ্ছে তোমরা জানো যে কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য আমরা যে ভাষা ব্যবহার করি তাকেই প্রোগ্রামিং ভাষা বলে। অর্থাৎ কম্পিউটারের যে ভাষা সেটাকে আমরা বলি কি প্রোগ্রামিং ভাষা। তো এরকম সি, পাইথন, জাভা, সি প্লাস প্লাস এগুলো সব হচ্ছে তোমার এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। তো উদাহরণ হচ্ছে যে আমি আহ, মানে এগুলা তোমরা হচ্ছে যে জাস্ট বোঝানোর জন্য বলছি। তো এই প্রোগ্রামিং ভাষার বিভিন্ন ধরন আছে। তো প্রোগ্রামিং ভাষাগুলা কোনোটা হচ্ছে মেশিন ভাষা, কোনোটা অ্যাসেম্বলি ভাষা এবং কোনোটা উচ্চ স্তরের ভাষা। তো মেশিন ভাষা মানে কি? মেশিন ভাষা মানে একদম কম্পিউটার তো একটা মেশিন, তাই না? তো এই মেশিন তোমার হচ্ছে যে সরাসরি যে ভাষা বুঝে, অর্থাৎ কম্পিউটার সরাসরি যে ভাষা বুঝে সেটাই হচ্ছে মেশিন ভাষা। এবং তোমরা জানো কম্পিউটার শুধুমাত্র কি বুঝে? জিরো এবং ওয়ান। আবার অ্যাসেম্বলি ভাষা এই জিরো এবং ওয়ান দিয়ে কোনো কিছু লেখা বা কোনো কমান্ড দেওয়া কম্পিউটারকে এটা খুবই মনে করো যে কষ্টসাধ্য ব্যাপার। সেই কারণে দেখা যায় কি যে তোমার পরবর্তীতে একটু একদম মনে করো যে কম্পিউটারের ভাষায় না লিখে কম্পিউটারের একদম কাছাকাছি মেশিনের একদম মানে কাছাকাছি ভাষা, তবে কিছু কমান্ড ভিত্তিক ভাষা, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এরপরে হচ্ছে যে এই অ্যাসেম্বলি ভাষা হচ্ছে একদম মেশিনের তুলনায় মোটামুটি একটু সহজ, যেহেতু এখানে কমান্ড দেওয়া লাগে। তো মেশিন সরাসরি বুঝে না, মেশিন এটা বোঝার জন্য তার একটা অনুবাদক সফটওয়্যার দরকার হয়, তার নাম হচ্ছে কি অ্যাসেম্বলার। হ্যাঁ। তারপরে হচ্ছে উচ্চ স্তরের ভাষা, যেটা হচ্ছে আমরা মানুষের ভাষা বলে থাকি বা আমরা যে ভাষাগুলো বুঝি, হ্যাঁ, বা আমাদের কাছাকাছি ভাষা। তো এইগুলা সি, পাইথন এই ভাষা হচ্ছে যে তোমার উচ্চ স্তরের ভাষা। এই ভাষাগুলা তোমার অনুবাদ করার জন্য কম্পাইলারের প্রয়োজন হয়। তো এখন এই এই যে অনুবাদ করতেছি তার মানে অনুবাদক একটা সফটওয়্যার আছে। তো অনুবাদক সফটওয়্যারটা কি যে সফটওয়্যার বা প্রোগ্রাম প্রোগ্রামিং ভাষাকে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় অনুবাদ করে, সেই সফটওয়্যারকে আমরা বলি কি অনুবাদক সফটওয়্যার বা অনুবাদক প্রোগ্রাম বা শুধু অনুবাদক। কম্পাইলার হলো এরকম একটা অনুবাদক সফটওয়্যার যা উচ্চ স্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে একবারে পড়ে মেশিন ভাষায় অনুবাদ করে। এখানে কথাটা মনে রাখবে, একবারে পড়ে ফেলবে সে। ঠিক আছে? পড়ে সেটা মেশিন ভাষায় অনুবাদ করবে। তো উদাহরণস্বরূপ আমরা সি ভাষায় যেমন জি, সি সি তোমার একটা হচ্ছে যে অনুবাদক আছে। হ্যাঁ, তারপরে যে জাভা ভাষার জন্য জাভা সি বা জাভা কম্পাইলার ব্যবহার করা হয়। এরকম অনেকগুলো কম্পাইলার আছে। আমরা বিভিন্ন ভাষার জন্য এরকম বিভিন্ন ধরনের কম্পাইলার ব্যবহার করে থাকি। তো এখন এই সংক্ষেপে যদি আমি বলি যে কম্পাইলার হচ্ছে একবারে পুরো কোডটা অনুবাদ করে ফেলবে। আর ব্যবহার হয় কোথায়? সি, সি প্লাস প্লাস, জাভা এইসব প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে তোমার হচ্ছে যে এই কম্পাইলার ব্যবহার করা হয়। এরপরে আরেকটা অনুবাদক সফটওয়্যার আছে, তার নাম হচ্ছে কি ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারটা কি? ইন্টারপ্রেটার হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম যা উচ্চ স্তরের ভাষাকে তোমার এই কম মেশিন ভাষায় রূপান্তর করে। কিন্তু এখানে কি করে? লাইন বাই লাইন, অর্থাৎ এক লাইন অনুবাদ করবে এবং সেই লাইনটার সাথে সাথে চলবে। আবার পরবর্তী লাইনে যাবে, সেই লাইনটার সাথে সাথে চলবে।
এর মাঝখানে যদি কোনো লাইনে কোনো ভুল থাকে তাহলে সেই ভুল ত্রুটিতে তোমাকে প্রথমে ওয়ার্নিং দিবে, তুমি সেটা সঠিক করবা, আবার তোমাকে সেই লাইনটা সে মানে অনুবাদ করে চালাই দিবে। এভাবে ইন্টারপ্রেটার মনে রাখার জন্য মনে রাখবা যে এক লাইন করে পড়ে এবং সেই লাইনটা এক্সিকিউট করে বা সম্পাদন করে। হ্যাঁ, আমরা চালাই বাংলা লিখি। কম্পাইলারের মতো একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে না, তবে লাইন বাই লাইন করে। অ্যাসেম্বলার অ্যাসেম্বলার হচ্ছে কি, যে এটা আরেকটা অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষাকে বা অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে। অ্যাসেম্বলার বা অ্যাসেম্বলি বা মানে অ্যাসেম্বলি ভাষা থেকে সে কি করবে, মেশিন ভাষায় রূপান্তর করবে। এই মেশিন ভাষা মানে তো তোমরা জানো 0 আর 1 দিয়ে লেখা কম্পিউটারের ভাষা। এই প্রত্যেকটার মধ্যে একটা সম্পর্ক, আমরা ওই কথাগুলো এখানে একটা ছক আকারে লিখে দিয়েছি। এরপরে হচ্ছে যে অ্যালগরিদম। ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের জানতে হবে। অ্যালগরিদম হচ্ছে কি, কোনো নির্দিষ্ট কাজ বা সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে লিখিত নির্দেশনার একটি তালিকা। অর্থাৎ তুমি কোনো সমস্যার সমাধান করবা, সেই সমস্যাটা তুমি কিভাবে সমাধান করতেছো তার ধাপগুলা তুমি নির্দিষ্টভাবে বা নির্দেশনাগুলো তুমি নির্দিষ্টভাবে যদি গুছিয়ে লেখো, সেটাই হচ্ছে কি তোমার অ্যালগরিদম। তো এখানে মনে রাখতে হবে এই অ্যালগরিদমের প্রত্যেকটা ধাপ হবে স্পষ্ট, অর্থাৎ একটা ধাপের সাথে আরেকটা ধাপের কোনো মানে অস্পষ্টতা থাকবে না, বা তোমার হচ্ছে যে অর্থবোধক থাকবে না। হ্যাঁ, তো এখানে যুক্তিসঙ্গত হতে হবে এবং কার্যকর হতে হবে। তুমি অযথা কোনো ধাপ অ্যাড করলে আসলে ব্যাপারটা এরকম না। তো এরপরে আমাদের যে জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্লো চার্ট। এই যে অ্যালগরিদম আমি লিখলাম ধাপে ধাপে তোমার একটা সমস্যা সমাধানের ধাপগুলা, এগুলোকে চিত্রের মাধ্যমে যে প্রকাশ সেটাই হচ্ছে কি অ্যালগরিদম। তো তার মানে অ্যালগরিদম হচ্ছে মানে অ্যালগরিদমের চিত্রায়িত রূপ হচ্ছে কি তোমার ফ্লো চার্ট। এখানে প্রতিটি ধাপ একটা নির্দিষ্ট আকৃতি দিয়ে বোঝানো হয়। যেমন তোমাদের হচ্ছে যে আম, আসলে শুরু বা শেষ বোঝানোর জন্য আমরা ঠিক গোল এটা না, এটা হচ্ছে আসলে কি হবে তোমার একটা মনে করো যে এলিপসি বা তোমার একটা ক্যাপসুল আকারের হতে পারে, ক্যাপসুল বলতে পারো শুরু বা শেষ বোঝানোর জন্য। মেবি এটা হচ্ছে ভুল করে এখানে আমি গোলাকার চিহ্ন হয়তো চলে আসছে। তারপরে ইনপুট অথবা আউটপুট, এটা বোঝানোর জন্য সামান্তরিক চিহ্ন হবে। এখানে চিহ্নগুলো আসলে একটু আমি প্রতীক ইউজ করছি, তো এগুলো একটু বুঝে নিও আর কি, আমি পরবর্তীতে লিখে দেখাবো। তাহলে ইনপুট বা আউটপুট নেওয়ার জন্য তাহলে শুরু অথবা শেষ বোঝানোর জন্য আমরা কি করি, একটা তোমার হচ্ছে যে ওই এলিপসি বা ক্যাপসুলের মতো একটা চিহ্ন ব্যবহার করি। তারপরে হচ্ছে সামান্তরিকটা ইনপুট বা আউটপুট দেখানোর জন্য, এবং মানে ইনপুট গ্রহণ করার জন্য অথবা আউটপুট প্রদর্শন করানোর জন্য। তারপরে তোমার যদি কোনো প্রসেস বোঝাতে হয় যে কোনো কাজ হচ্ছে, ক্যালকুলেশন হচ্ছে, তখন আমরা কি করি, এই আয়তক্ষেত্র ব্যবহার করে থাকি। আমরা যদি কোনো সিদ্ধান্ত নিতে চাই, কোনো শর্ত সাপেক্ষে কোনো সিদ্ধান্ত নিতে চাই, তাহলে তোমার হচ্ছে সেখানে একটা রম্বস ইউজ করি, সেখানে একটি চিত্র ইউজ করি, রম্বস। তারপরে তোমার কোনো প্রবাহটা বোঝানোর জন্য অ্যারো চিহ্ন, যে আমাদের কোন মানে ফ্লোচার্টটা প্রবাহটা অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা দেখাই। এই সহজ চিত্রগুলো তোমরা মনে রাখবা। এখানে আর এই চিত্রটা একটু ঠিক করে মনে রেখো, এটা হচ্ছে যে কানেক্টর। হ্যাঁ, গোল চিহ্নটা হবে কি কানেক্টর। তো এখন আমরা চাইলে এখানে ঠিক করে দিতে পারি, যেটা হচ্ছে কি আমাদের কানেক্টর। তো এখন আসো আমাদের হচ্ছে যে তাহলে শুরু আর শেষটা তোমাদের একটু মানে আমি যখন দেখাবো তখন। তো একটা সি ভাষায় কিভাবে প্রোগ্রামটা গঠিত হয় বা প্রোগ্রামের আসলে কি কি থাকে না থাকে এগুলো তোমার একটুখানি জাস্ট ওভারভিউ দিয়ে নিব, দেন আমি প্রোগ্রামে যাব। তো একটা প্রত্যেকটা সি প্রোগ্রামের একটা কমন অংশ থাকে। এই সি প্রোগ্রাম, দেখো সি প্রোগ্রাম গুলো আসলে কি, যে অনেকগুলো ফাংশন নিয়ে, হ্যাঁ, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এগুলা আসলে তোমার অনেকগুলো ফাংশন তার যে নির্দিষ্ট কাজগুলোকে বিভিন্ন ফাংশনের মাধ্যমে এখানে প্রকাশ করা হয়। তো এই ফাংশনের মাধ্যমে প্রকাশ করা হয় বিধায় তোমার এটাকে ফাংশনাল প্রোগ্রামও বলা হয়। এরকম কিছু ফাংশন আছে যেগুলো তোমার হচ্ছে কি ইউজাররা তৈরি করে, আর কিছু ফাংশন আছে যেগুলো পূর্ব নির্ধারিত, পূর্বেই তোমার হচ্ছে যে কম্পাইলারের মধ্যে দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে এই যে কম্পাইলার তোমার প্রোগ্রামটা যে পড়বে, সে তো লাইন বাই লাইন পড়বে একটা। তাহলে এখন যে ফাংশন গুলা তোমার ওই যে লাইব্রেরি ফাংশন
বা যে ফাংশনগুলো তোমার পূর্বের থেকেই লেখা আছে সেই ফাংশনগুলো সে পড়তে গেলে কোথায় পাবে তার মানে সেজন্য কি করতে হবে, তুমি তোমার প্রোগ্রামে যে লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করতেছো সেই লাইব্রেরি ফাংশনগুলো সংযুক্তি করার জন্য আমরা একদম প্রোগ্রামের শুরুতেই কি করি, হ্যাশ ইনক্লুড বা এখানে আমরা বোঝাচ্ছি একটা সংযুক্তি দিচ্ছি কিসের, stdio.h, এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের। এটাকে বলা হয় কি হেডার ফাইল। এই হেডার ফাইল অনেকগুলো আছে, তোমরা জাস্ট দুইটা নিয়ে কাজ করবা, এর বাইরে তোমাদের লাগবে না। একটা হচ্ছে কি ইনপুট আউটপুটের জন্য এই যে stdio.h, আর একটা হচ্ছে তোমার কিসের জন্য, যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য math.h। তো এই শুরুতেই তোমার হেডার ফাইলটা থাকবে। এরপরে তুমি তোমার প্রোগ্রামটা শুরু করতেছো কোথা থেকে বা কোন জায়গা থেকে তোমার প্রোগ্রামটা শুরু হবে সেটার জন্য একটা মেইন ফাংশন, এই যে প্রত্যেকটা ফাংশনের শেষে দেখবা এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, হ্যাঁ, একটা ফার্স্ট ব্র্যাকেট এক জোড়া আছে। তো সেটা তোমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সে কি বোঝাবে, যে মানে এইটা একটা ফাংশন, হ্যাঁ, আর ফাংশনের পূর্বে কি থাকবে তার নাম, আর হচ্ছে যে মানে এই ব্র্যাকেটের পূর্বে থাকবে তার নাম এবং তার পূর্বে থাকবে এই ফাংশনটা কি ধরনের ডাটা তোমার রিটার্ন করবে। তাহলে আমি এখানে ইন্ট লিখছি, মানে ইন্টিজার টাইপের ডাটা সে রিটার্ন করবে। তাহলে প্রথমে থাকে একটা ফাংশনের রিটার্ন টাইপ, তারপরে ফাংশনটার নাম, হ্যাঁ, এবং তারপরে প্যারেনথেসিস বা এটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তোমার কিছু থাকতে পারে আবার নাও থাকতে পারে, যেগুলো থাকবে এগুলোকে বলা হয় কি আর্গুমেন্ট বা প্যারামিটার লিস্ট। এখন এরপরে আমরা কি করব, একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে এই ফাংশনের ভিতরে কি কাজ হবে সেই কাজগুলো লিখে দিব, এগুলোকে বলা হয় ফাংশনের স্টেটমেন্ট, যে ফাংশনের মধ্যে কি কাজ করবে সে। এবং সর্বশেষ ফাংশনটা কি ধরনের ডাটা রিটার্ন করবে বা কি রিটার্ন করবে সেটা রিটার্ন জিরো। তবে রিটার্ন জিরো দিয়ে বোঝানো হয় যে ফাংশনটা এখানেই শেষ, এরপরে আর যাই থাকুক না কেন সে কোনো কাজ করবে না। তো এখন এই মেইন ফাংশনটা কি, মেইন ফাংশনটাও হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, মানে এটা কিন্তু আমরাই লিখতেছি, এটা কিন্তু পূর্বের থেকে লেখা নাই। তবে মেইন ফাংশন তোমার একটা সি প্রোগ্রামে একবার মাত্র থাকতে পারবে, একটি মাত্র মেইন ফাংশন থাকতে পারবে, ঠিক আছে। তাইলে আমাদের রিটার্ন জিরো দিয়ে কি প্রোগ্রামটা এন্ড বোঝাচ্ছে, এই প্রিন্টএফ দ্বারা তোমার হচ্ছে প্রিন্টএফ, এটাও একটা, এই যে প্রিন্টএফ দেখো এটা হচ্ছে একটা আউটপুট ফাংশন, হ্যাঁ। তো এই প্রিন্টএফ তারপরে দেখো ফার্স্ট ব্র্যাকেট তারপরে এর ভিতরে একটা কিছু লেখা আছে, এগুলো হচ্ছে আর্গুমেন্ট। এখন তাহলে তোমার এই ফাংশনটাই যে কি করছে, প্রিন্ট দেখাচ্ছে, আউটপুট দেখাচ্ছে, হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলছি কি আউটপুট স্টেটমেন্ট। তাহলে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে একদম বেসিক একটা তোমার হচ্ছে যে সি প্রোগ্রামের যে গঠন বা স্ট্রাকচার, হ্যাঁ। তাহলে সি প্রোগ্রামে তোমার থাকবে কি শুরুতে একটা হেডার ফাইল, যেটা আমরা ইনপুট বা আউটপুটের জন্য দিই। আবার কখনো কখনো তুমি আরেকটা যুক্ত করতে পারো, সেটা হচ্ছে কি math.h, অর্থাৎ শুরুতে থাকবে হেডার ফাইল, তারপরে থাকবে কি তার মেইন ফাংশন, তারপরে মেইন ফাংশনের স্টেটমেন্ট, এবং শেষে গিয়ে তার রিটার্ন টাইপ, মানে প্রোগ্রামটা শেষ করার জন্য বা প্রোগ্রামটা কি ধরনের ডাটা রিটার্ন করবে সেটা বলে দিবে। তো তাহলে প্রত্যেকটা সি প্রোগ্রামে কি থাকে, একটা হেডার ফাইল, মেইন ফাংশন, স্টেটমেন্ট বা বডি, আর হচ্ছে যে রিটার্ন স্টেটমেন্ট। এখন এই ইনপুট বা আউটপুট নেওয়ার জন্য আমরা বেশ কিছু তোমার ফাংশন ইউজ করি। তার মধ্যে আমরা যেটা ব্যবহার করব আমাদের এই মনে করো যে আমাদের তোমাদের মোটামুটি এই এইচএসসি লেভেলে তোমরা একটা দিয়েই কাজ সেরে ফেলতে পারবে, সেটা হচ্ছে স্ক্যানএফ। হুম, স্ক্যানএফ মানে হচ্ছে কোনো কিছু নেওয়া, হ্যাঁ, স্ক্যান করে নিচ্ছ, ইনপুট নিচ্ছ, ঠিক আছে। তাহলে এই স্ক্যানএফ ফাংশনটা একটা ইনপুট ফাংশন। এরকম আরো কতগুলো ইনপুট ফাংশন আছে। এই যে গেট চার এর মাধ্যমে তুমি একটা ক্যারেক্টার ইনপুট নিতে পারবা, গেটস এর মাধ্যমে তুমি হচ্ছে যে সেট অফ ক্যারেক্টারস অর্থাৎ একটা স্ট্রিং তুমি ইনপুট নিতে পারবা গ্যাপ সহ, হ্যাঁ, স্পেস সহ। তো এটা হচ্ছে যে আউটপুট ফাংশন গুলো হচ্ছে কি প্রিন্টএফ ফাংশন, যেটা আমরা সবসময় ব্যবহার করব, হ্যাঁ, এই একটাই ব্যবহার করব। আর আছে একটা ক্যারেক্টার দেখানোর জন্য তোমার পুটচার, আর একটা হচ্ছে যে আছে পুটস, হ্যাঁ। তো এখন আমরা এই ছিল আমাদের মোটামুটি বেসিক জিনিসটা। আর আমাদের যে ইনপুট যখন আমরা নিই, আমাদের এই ইনপুট নেওয়ার সময়
আমাদের একটা জিনিস মনে রাখবা, ফরম্যাট স্পেসিফায়ার আছে, মানে আমাদের ডাটা টাইপ অনুযায়ী আমরা কি করি, আমাদের কিছু ফরম্যাট বলে দিতে হয় যে প্রিন্ট করতে গেলে সে কি ধরনের ডাটা এখানে প্রিন্ট হবে সেটা। তো যদি সে ইন্ট হয়, তাহলে ইন্টিজার টাইপের ডাটার জন্য তার যে ফরম্যাট স্পেসিফায়ার সেটা হচ্ছে কি পার্সেন্ট টি। ডাটা টাইপটা যদি ফ্লোট হয় তাহলে তার জন্য পার্সেন্ট এফ। ডাটা টাইপটা যদি তোমার ডাবল হয় তাহলে তার জন্য হচ্ছে কি পার্সেন্ট এলএফ, বড় ধরনের ডাটার জন্য। তারপরে হচ্ছে কি ডাটা টাইপটা যদি তোমার আর কি হতে পারে, ক্যারেক্টার যদি হয়, হ্যাঁ, তাহলে পার্সেন্ট সি। এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা, স্ট্রিং হলে পার্সেন্টেজ। হ্যাঁ, তো আমাদের এই ডাটা টাইপের সাথে এই ফরম্যাট স্পেসিফায়ার গুলো খুব জরুরি। যখনই আমরা কোনো কিছু ইনপুট নিব বা যখনই আমরা কোনো কিছু আউটপুট দেখাবো, তখন অবশ্যই ওই ভ্যালুর জায়গায় বা ওই ভ্যারিয়েবলটার জায়গায় তুমি কি করবা, এই তার ফরম্যাট স্পেসিফায়ারটা বসিয়ে দিবা। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো যে আমাদের ধরো এই যে প্রথম একটা প্রোগ্রাম, যে আমরা দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করব। তো দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করা মানে কি, মনে করো যে তোমাকে আমি দিলাম 5 আর 10, এই দুইটার মান যোগ করতে। তাহলে তুমি প্রথমে কি করছো বলো তো, যে প্রথমে তোমার মাথার ভিতরে সেট করছো কি তোমার একটা মান হচ্ছে কি 5, তারপরে আর একটা মানের জন্য অপেক্ষা করছো সেটা কত, 10। তার মানে এই 5 এবং 10 তুমি তোমার মাথার ভিতরে প্রথমে ইনপুট নিচ্ছ। হ্যাঁ, এই ইনপুট নেওয়ার পরে তুমি কি করতেছো, এবার তুমি যোগ করতেছো এবং যোগ করে তার যে মানটা হচ্ছে সেই মানটাও কিন্তু তুমি মনে মনে ধরে রাখতেছো কত, সেটা 15। তারপরে তুমি বলে দিচ্ছ কি হ্যাঁ এর যোগফল কত, 15। তাহলে ব্যাপারটা দেখো, তোমার এখানে কিন্তু তোমার মাথাটাও কিন্তু একটা কম্পিউটার, সব থেকে বড় কম্পিউটার আর কি, ঠিক আছে? তো এত দ্রুত কাজটা হচ্ছে যে তুমি নিজেও বুঝতে পারতেছো। তাহলে আমরা প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের এই ডাটা দুইটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার পর তার হচ্ছে যে যোগ করার যে কাজটা, সেই যোগ করার কাজটা করব। দেন আমি তার যে যোগফল হবে সেই যোগফলটা আমি বলবো। ঠিক আছে, তো এই কাজটা আমি এখানে করছি। তো প্রথমে তোমাদের আমি এটা একটা লিখে দেখাই। তাহলে আমরা বলছিলাম কি, প্রত্যেকটা সি প্রোগ্রামের শুরুতেই আমরা কি করছি, তার যে মানে এই যে হেডার ফাইলটা, যেহেতু আমরা ইনপুট বা আউটপুট থাকবেই, সেজন্য আমরা এই ইনক্লুড এসটি ডট এইচ, এরপরে আমাদের যে মেইন ফাংশনটা আমরা শুরু করব। তো ধরো আমাদের মেইন ফাংশনটা হচ্ছে কি, যে মেইন ফাংশনটা হচ্ছে এই মেইন, হ্যাঁ, এবার একটা ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবা। তো এই শুরু করার পরে এর ভিতরে তোমার প্রথম যে কাজটা হবে, তুমি যে প্রোগ্রামটা করছো সেই প্রোগ্রামে তোমার আসলে কি কি চলক প্রয়োজন হচ্ছে, যদিও পরবর্তীতে তুমি অ্যাড করতে পারবা, কিন্তু তোমরা যেহেতু খাতায় লিখবা তোমাকে আগেই এগুলো মাথার ভিতরে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে আমাদের এখানে যে ইনপুট লাগতেছে একটা নাম্বার, তারপর আরেকটা নাম্বার, ঠিক আছে, তারপরে তাদের যোগফল, তার মানে তিনটা ইনপুট লাগতেছে। এবং দেখো আমি যেহেতু পূর্ণ সংখ্যার যোগফল করতেছি, তাহলে এখানে আমাদের সবগুলাই কি হবে, ইন্টিজার টাইপের ডাটা টাইপ হবে। তাহলে আমরা জানি যে আমাদের চলক তোমার যদি ডিক্লেয়ার করতে হয় তার শুরুতে কি দিতে হয়, তার ডাটা টাইপ, চলকটার ডাটা কি ধরনের, তাহলে ইন্টিজার টাইপের ডাটা পূর্ণ সংখ্যা। তাহলে একটা সংখ্যা নিলাম এ, একটা সংখ্যা নিলাম বি, এবং তার যে যোগফল সেই যোগফল নিলাম কি এস। অনেকে সাম নিতে পারে বা আমরা ওখানে হয়তো সাম নিয়েছি। তো এখন এই জায়গায় একটা কথা আছে যে আমরা যে সামটা নিচ্ছি, সামের যে প্রাথমিক ভ্যালু দিয়ে দিব কত, 0, কারণ এর ভিতরে প্রাথমিক কোনো ভ্যালু নাই। তো এখন তোমার কাছে মনে হতে পারে তাহলে এ আর বি এর মান কেন দিলাম না। হ্যাঁ, এ আর বি এর মান দিব না, কারণ হচ্ছে যে আমরা এটা ইনপুট নিব এই সংখ্যা দুইটা। তাহলে আমি ইনপুট দেওয়ার জন্য আমি বলে দিই যে আমি তাহলে যখনই কোনো কিছু বলবো বা প্রিন্ট করব, তাহলে প্রিন্ট এফ, তারপরে তার ডাবল কোটেশনের মধ্যে যা লিখবা সেটাই প্রিন্ট হবে। তাহলে আমরা বললাম যে ইন্টার
টু নাম্বার। ঠিক আছে, আমি এখন নাম্বার দুইটা ইনপুট দিতে বললাম, তাহলে আমাদের একটু ইনপুট নিতে সুবিধা হবে, না হলে আমরা কি ইনপুট নিচ্ছি না নিচ্ছি নিজেরাও বুঝবো। আর এই প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে এই সেমিকোলন দেওয়া মাস্ট। এবার আসো, আমরা যখন ইনপুট নিব, তাহলে যেহেতু প্রিন্ট দিতে বললাম, মানে ইনপুট দিতে বললাম, তাহলে এখন আমি ইনপুট নিব। তাহলে ইনপুটটা হবে কি, আমরা বলছিলাম স্ক্যান এফ। ইনপুট নেওয়ার ফাংশনের নাম কি, স্ক্যান এফ। তাহলে তিনটা নাম্বার ইনপুট নিব, না সরি, দুইটা নাম্বার ইনপুট নিব। তাহলে এখানে আমাদের কি হবে, প্রথমটা হবে %d। আমরা বলছিলাম যে ইনপুট নেওয়া বা আউটপুট দেওয়ার সময় আমরা যখন আউটপুটে দেখাবো, সেখানে মানে আমাদের এই অংশে আউটপুট বা ইনপুট অংশে এই ডাবল কোটেশনের ভিতরে যা থাকে সেটাই হচ্ছে তার আউটপুটে দেখাবে বা সেটাই তার ইনপুটে যাবে। তাহলে সেখানে আমরা সরাসরি চলকের নাম লিখতে পারবো না, আমরা কি লিখবো, তার ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি, %d। তাহলে এটা একটা প্রথম নাম্বারের জন্য, তারপরে এটা হচ্ছে কি দ্বিতীয় নাম্বারের জন্য, এর মাঝে কিন্তু কোনো কমা নাই। তাহলে এটা দিলাম, ডাবল কোটেশন শেষ। এখন এই যে ভ্যালুটা তুমি ইনপুট নিবা, নিয়ে কোথায় জমা রাখবা, তাহলে তার জন্য তুমি আগেই একটা চলক নির্ধারণ করছো যে এখানে কন্টেইনারের মতো কাজ করবে চলকগুলো, হ্যাঁ, যে মানগুলা ধরে রাখবে। তাহলে সে কোথায় যাবে, এই যে এটা হচ্ছে এন্ড চিহ্ন জেনে আসছে এতদিন, এখন সেটা হবে কি অ্যাড্রেস অফ, হ্যাঁ। তাহলে অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ বি। তাহলে এটা হলে তোমার কি হয়ে গেল, যে মান দুইটা ইনপুট নেওয়া হয়ে গেল, এবং এই ইনপুট নিয়ে প্রথম যে মানটা ইনপুট নিচ্ছে সেটা থাকতেছে এর ভিতরে, এবং দ্বিতীয় যে মানটা ইনপুট নিচ্ছে সেটা থাকতেছে বির ভিতরে। তারপরে এখন তোমার কি কাজ হবে, ওই যে তোমার ফাংশনের যে কাজ, সেই কাজটা করো। তাহলে তোমার কাজ কি, কাজ হচ্ছে যে যোগ করতে হবে তাদের মান। তাহলে আমি এখন ওই যোগ করে যোগফল কার ভিতরে রাখবো, সামের ভিতরে। তাহলে সাম ইকুয়ালস টু হবে কি, এই যে এ প্লাস বি, তার মানে এ এবং বি এর মান যা হবে তা যোগ করে রেখে দিব। তো যখনই যোগ করা শেষ, তখন আমি কি করে দিব, আমাদের যোগফলটা প্রিন্ট করে দিব। তাহলে যোগফলটা প্রিন্ট করতে গেলে আমরা আবার প্রিন্ট ফাংশন ইউজ করব। তাহলে প্রিন্ট মানে তোমার যখন যোগ করা হয়ে যাচ্ছে তখন তুমি বলে দিচ্ছ না, এখানেও আমি ওরকম ভাবে এটা প্রিন্ট করে দিব। তাহলে প্রিন্ট, তাহলে আমরা হচ্ছে কি, যে যোগফল নির্ণয় করতেছি, এই সাম ইকুয়ালস টু, তোমার সামের জায়গায় কার মান প্রিন্ট করবা, তোমার ওই যে যোগফলের মান। তাহলে সেটা কি ইন্টিজার ভ্যালু, সেজন্য দিলাম কি %d, ফরম্যাট স্পেসিফায়ার। এবার এই ডাবল কোটেশনের বাইরে এই পার্সেন্টেজ জায়গায় কার মান তুমি প্রদর্শন করবে, তাহলে তুমি প্রদর্শন করবা কার মান, সরি আমরা একটু ভুল করছি, সেটা হচ্ছে যে আমরা এখানে নিয়েছি এস আর এখানে আমরা ভ্যারিয়েবলের নাম লিখছি সাম, এটা কিন্তু ভুল। হ্যাঁ, তো তুমি কি করবা, এটা হচ্ছে আমরা একটু মুছে দিই। তাহলে এখানেও এটা হবে কি আমার এস। তাহলে আমি এখন যে প্রিন্ট করব, তাহলে এই প্রিন্টটা আমার কাকে করতে হবে, প্রিন্ট করতে হবে এস কে। তাহলে সাম হিসেবে আমার এস আছে, সামের মানে ভ্যালুটা ধরে রাখছে কে, এস। সেজন্য আমি এখানে কাকে প্রিন্ট করলাম, এই যে এস কে। তাহলে আমার প্রোগ্রামে কিন্তু আর কোনো কাজ নেই, কাজ শেষ। সেজন্য এখন আমি কি করব, যে আমি রিটার্ন করে দিব। তাহলে এই রিটার্ন, আমাদের যে রিটার্ন স্টেটমেন্ট, এই রিটার্ন 0 মানে হচ্ছে প্রোগ্রামটা এখানেই শেষ, কিছুই। তাহলে এখানে শেষ হইলে তার সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিবা। এই হচ্ছে তোমার একটা সি প্রোগ্রাম লেখা শেষ। তাহলে এটা হচ্ছে তোমার কি দুইটা সংখ্যার যোগ করার জন্য একটা সি প্রোগ্রাম। হ্যাঁ, তো এরকম ভাবে তোমার যে কোনো একটা সাধারণ প্রোগ্রাম আসলে তুমি এভাবে করতে পারবা। তো তোমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যেমন প্রোগ্রামিং ভাষা কি, কত প্রকার, কি কি, কম্পাইলার ইন্টারপ্রেটের মধ্যে পার্থক্য কি, অ্যালগরিদম ফ্লোচার্টের সংজ্ঞা, তারপরে একটা সি প্রোগ্রামের মূল কাঠামো। তো এখন আমাদের বিভিন্ন সাধারণ সমস্যা আছে। আমি আসলে তোমাদের প্রোগ্রামগুলোকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করছি। তোমাদের পরীক্ষায় যে প্রোগ্রামগুলো আসে, আমি একটা টাইপ ধরে তোমাদেরকে দেখাই দিব। তোমরা কি করবো, ওই টাইপ ধরে সি প্রোগ্রামগুলো সলভ করবা। তোমাদের যে বিগত সালের যে কোশ্চেনগুলো আসছে ওখান থেকে সলভ করবা। তো এই সি প্রোগ্রামে
2 বা 3 সংখ্যার যে যোগফল নির্ণয় করা, এই 2 বা 3 সংখ্যার যোগফল মানে সাধারণ একটা প্রোগ্রাম যেখানে শুধুমাত্র কি নিবা, ইনপুট নিবা আর একটা ক্যালকুলেশন করবা। তো আমরা অলরেডি 2 সংখ্যার যোগফল কিন্তু করে ফেলছি। তো এখন আমি যদি ওই জিনিসটাকে অ্যালগরিদম আকারে দেখাতে চাই, তাহলে অ্যালগরিদমটা কি হবে? প্রথমে তুমি কি করছিলা? প্রোগ্রামটা শুরু করছিলা। আমরা অ্যালগরিদম লেখার সময় সবসময় কি করব? প্রোগ্রামটা শুরু করব। এরপরে আমাদের ইনপুট হিসেবে মানে তুমি যদি 2টা সংখ্যার যোগফল বলে তাহলে 2টি সংখ্যা নিবা। ধরো সেটা a আর b, এবং তোমার যদি 3টি সংখ্যার যোগফল বলে তাহলে 3টি সংখ্যা নিবা a b c। এরপরে তার যে যোগফল যেটা নির্ণয় করবা সেটা আমরা যোগফল সাম হিসাব করি। আমি এখানে সাম হিসেবে চলকটা প্রকাশ করছি, সেজন্য এখানে সাম নাম দিয়েছি। যে কোনো নাম দিতে পারবো, না দিলেও কোনো সমস্যা নাই এখানে। আর আউটপুট হিসেবে আমরা তাহলে কাকে প্রিন্ট করব? এই যে যোগফল হিসেবে যে সাম আমি হিসাব করছি সেই সামকে প্রিন্ট করে দিব। তারপরে কি হবে? প্রোগ্রামটা শেষ। এই 5টি ধাপ তোমার যে কোনো জেনারেল একটা সি প্রোগ্রামের ক্ষেত্রে তোমার করতে হবে, যেখানে ইনপুট আছে এবং একটা ক্যালকুলেশন আছে। তাহলে এখন আমরা এইভাবে তার জন্য যে সি প্রোগ্রাম অলরেডি আমরা করছি, যে এই যে মেইন ফাংশন নিব, মেইন ফাংশনের ভিতরে তার 2টা চলক নিব ইনপুট নেওয়ার জন্য a b, এবং যোগফল রাখার জন্য একটা চলক নিব সাম। আমরা চাইলে সামের মানটা কি দিয়ে দিতে পারি? শুরুতে 0 দিয়ে দিতে পারি। এখানে আমাদের এই তারপরে তোমার এই একই রকম অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো তোমরা একটু দেখবা। যেমন ধরো তোমাকে বলছে ত্রিভুজ বা কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো ধরো আমি যদি তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, এখন তোমার প্রশ্নটা ধরো এরকম আসছে যে আমাদের একটা কি থাকবে, আহ, একটি ধরো এই ত্রিভুজের আহ, ভূমি মনে করো যে দেওয়া আছে একটা যে কোনো মান, ও উচ্চতা দেওয়া আছে, তার ক্ষেত্রফল কত। তো এখন এই যে যদি একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এই সি প্রোগ্রাম করতে গেলে তোমার এর যে, যদি আমি প্রথমে বলি যে তার অ্যালগরিদম কি হবে, হ্যাঁ, অ্যালগরিদমটা কি হবে? প্রথমেই তোমার হচ্ছে যে প্রোগ্রামটা শুরু, মানে আমরা ঠিক এই যে এখানে আমি একটু তোমাদের দেখাই যে প্রথমে প্রোগ্রামটা শুরু হবে। এখন দেখো এখানে দেওয়া আছে কি কি, ভূমি এবং উচ্চতা। তাহলে আমি ইনপুট হিসেবে আমার 2টা জিনিস নেওয়া লাগবে, একটা হচ্ছে কি ভূমি আর একটা হচ্ছে উচ্চতা। তাহলে আমি প্রথমে তার ইনপুট হিসেবে ভূমি এবং উচ্চতা নেব, ঠিক আছে? তারপরে তার কি করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা নরমালি এরিয়া দ্বারা প্রকাশ করি। তাহলে ক্ষেত্রফল, এই যে এরিয়া তোমার সমান সমান কি হবে? হাফ ইন্টু তোমার কি হবে? এই ভূমি ইন্টু উচ্চতা। এটা তো আমরা জানি, তাই না? তাহলে এই জিনিসটাই আমাদের ক্যালকুলেশনের ব্যাপার। তাহলে ক্যালকুলেশন করতে গেলে আমি যেখানে যোগ করছিলাম, তাহলে আমরা কি করব? এরিয়া সমান সমান তার হচ্ছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা নির্ণয় করি। তারপরে আউটপুট হিসেবে এরিয়া প্রিন্ট করে দিব। প্রোগ্রামটা শেষ। তাহলে অ্যালগরিদম শেষ। তাহলে দেখছো একই জিনিস, কিন্তু শুধু তোমার এই ক্ষেত্রটা চেঞ্জ হয়েছে। তাহলে এটার জন্য যদি তোমার একটা সি প্রোগ্রাম করতে হয়, তাহলে সি প্রোগ্রামটা কেমন হবে? তাহলে সি প্রোগ্রাম শুরু করতে হয় কি দিয়ে? হ্যাশ ইনক্লুড stdio stdio ডট এইচ। আমাদের যেহেতু ইনপুট নিতে হবে, আউটপুট দেখাতে হবে, তো এই জন্য আমরা এই হেডার ফাইলটা নিয়ে ফেললাম। তারপরে আমাদের মেইন ফাংশন, তাহলে মেইন ফাংশন ইন্ট মেইন। এই মেইন ফাংশনে তোমার কি করতে হবে? যে তার যে চলক লাগবে সেই চলকটা আমি, ধরো তার যে উচ্চতা এবং তার যে তোমার কি বলে যে ভূমি, হ্যাঁ, এই মানগুলা পূর্ণ সংখ্যাও হতে পারে, ভগ্নাংশও হতে পারে, হ্যাঁ। তো তাহলে আমাদের যেহেতু বলা নাই, আমরা কি করব? ভগ্নাংশ নিলাম।
তাহলে ভগ্নাংশের মধ্যে আমি পূর্ণ সংখ্যাও নিতে পারি। তাহলে ফ্লোট তোমার হচ্ছে কি, প্রথমে ধরো তার হচ্ছে কি ভূমি, তাহলে ভূমিকে নর্মালি আমরা কি দ্বারা প্রকাশ করি, পি, আর উচ্চতাকে এইচ, ঠিক আছে। এবং তার যে ক্ষেত্রফলটা আমি জমা রাখবো সেটা হচ্ছে কোথায়, এরিয়া, ঠিক আছে। তাহলে এই এরিয়ার মধ্যে আমি তার ক্ষেত্রফলটা জমা রাখবো। এখন তাহলে আমাদের প্রথমে ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নেওয়ার জন্য একটু বলে দাও যে ইনপুট গুলা দিবা। তাহলে আমি একটু একটা প্রিন্ট করি, প্রিন্ট এফ, তাহলে ইন্টার তোমার হচ্ছে যে কি, যে আমি হচ্ছে যে এই ভূমি এবং উচ্চতাকে ইনপুট দিতে বলছি, তো আমি এত কিছু বললাম না, পি অ্যান্ড এইচ, ধরো অ্যান্ড এইচ, ঠিক আছে। কোনো সমস্যা নাই, কিন্তু এটা না দিলেও কিন্তু চলবে, হ্যাঁ, তো দেওয়াটা একটা গুড প্র্যাকটিস। তারপরে কি, যে তোমার এখানে স্ক্যান করে নিতে হবে। এখন এই স্ক্যান এফ, তাহলে স্ক্যান করবা কি, প্রথমে তোমার যে ইনপুট দিতে চাচ্ছ কি ধরনের ইনপুট, ফ্লোট টাইপের ইনপুট, তাহলে তার জন্য ফরম্যাট লাগবে। তাহলে পার্সেন্ট এফ, আবার আরেকটা ফরম্যাট স্পেসিফায়ার, এইচ এর জন্য কি পার্সেন্ট এফ, তাহলে বি এর জন্য দিলাম পার্সেন্ট এফ, তারপরে এইচ এর জন্য দিলাম কি পার্সেন্ট এফ। অর্থাৎ প্রথমে তার হচ্ছে যে তোমার ভূমি, তারপরে তার উচ্চতা। এবার এটা কোথায় কি থাকবে, বি এর মধ্যে। তাহলে মানগুলো ইনপুট নেওয়ার পরে জমা হবে কোথায়, অ্যাড্রেস অফ বি প্রথমটা, আর দ্বিতীয়টা অ্যাড্রেস অফ এইচ। এবার আমরা কি করব, এটাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেওয়ার পরে একটা সেমিকোলন দিব। তাহলে এরপরে দেখো তোমাদের, এরপরে যে জিনিসটা আছে, আমাদের স্ক্যান করা হয়ে গেল, এবার আমার এই ক্ষেত্রফলটা হিসাব করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র বসাই দাও। তাহলে এরিয়া নামে যে চলকটা নিয়েছে তার মধ্যে রাখবা। তাহলে এরিয়া ইকুয়ালস টু হাফ। এখন কম্পিউটারের ভাষায় হাফ কিভাবে লেখে, এই যে এইভাবে এক্সপ্রেশন তোমরা পড়েছো, হাফ ইনটু, ইনটু মানে কি স্টার, স্টারিক। তাহলে এখানে স্টারিস্কের পরে তোমার হচ্ছে যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, উচ্চতা, ঠিক আছে। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রিন্ট করে দিতে হবে কিসের মান, এরিয়ার মান, প্রিন্ট এফ। তাহলে আমি লিখলাম এই যে এরিয়া অফ, আমার এত কিছু না লিখি, শুধু এরিয়া ইকুয়ালস টু আমি লিখে দিলাম কি পার্সেন্ট এফ, কারণ কি আমরা এটা ফ্লোটে রাখছি। তাহলে এখন এই ফ্লোটে এই পার্সেন্ট এফ এর জায়গায় কার মান হবে, এই যে এরিয়া চলকের ভিতরে আমাদের ক্ষেত্রফলটা আছে, এই এরিয়া চলকটা আমার এখানে প্রিন্ট করব। তাহলে এই যে পার্স এরিয়া প্রিন্ট হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি, তোমার তার প্রোগ্রামটা শেষ করে দিব। তাহলে হচ্ছে কি হবে, তোমার এই রিটার্ন, ওকে। তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেটটা এখন কি হবে, শেষ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা আমি এভাবে নির্ণয় করে ফেলতে পারবো। ত্রিভুজের ক্ষেত্রফল আরো একভাবে করা যায়, তোমার হচ্ছে যে যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে তোমরা ছোটবেলায় সূত্র শিখছো, যদি অর্ধপরিসীমা এস হয়, তার বাহু তিনটা যদি এ বি সি হয়, তাহলে কি হবে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। সেম ভাবে তোমার ধরো একটা চতুর্ভুজ, চতুর্ভুজ টাইপের, যেমন কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে দিল, তাহলে তার জন্য কি লাগে, তার দুইটা বাহুর দৈর্ঘ্য লাগে, একটা হচ্ছে কি দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। যদি তোমার মনে করো যে একটা যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমার নির্ণয় করতে দিয়েছে, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু হলেই তোমার ক্ষেত্রফলটা নির্ণয় হয়ে যাচ্ছে। কিংবা তোমার রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি লাগবে, তোমার রম্বসের কর্ণের দৈর্ঘ্য লাগবে। তাহলে এইভাবে করে তুমি কি করতে পারবে, তোমার যে কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এগুলো একটা সাধারণ ক্যাটাগরিতে আমি ফেলছি, যে যোগফল নির্ণয় করা, ক্ষেত্রফল নির্ণয় করা, বা সাধারণ কোনো হিসাব নিকাশ করা। যেমন মনে করো যে তুমি ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করবা,
ঠিক আছে, এই যে একই ধরনের সমস্যা দেখো, যে সেলসিয়াস ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করা। তো এই সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করতে গেলে তোমার আগে একটা সম্পর্ক, এগুলো দেখো সূত্রগুলো তোমাকে জানতে হবে। তাহলে সম্পর্কটা হচ্ছে কি, T/5 equals to F minus 32 divided by 9। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে সেলসিয়াস স্কেলকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করা অথবা ফারেনহাইট স্কেলকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করা, এটা মুখস্থ করবে। তখন এটা করতে গেলে তোমার যে জিনিসটা সব তো ঠিক থাকবে, তুমি হচ্ছে যদি সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করো, তাহলে তোমার ইনপুট হিসাবে কি হবে, টি। তাহলে তোমার বের করতে হবে কার মান, এফ এর মান। তাহলে এই জায়গা থেকে তুমি নিশ্চয়ই এই ক্যালকুলেশনটুকু পারবা, যেখানে আমাদের তাহলে আর গুণন করে দিলে কি হয়, যে আমাদের এই 5 ইন্টু এফ মাইনাস 32 ইকুয়ালস টু তোমার হচ্ছে যে এই সি ডাইরেক 9, এখানেও কিন্তু একটা হবে। তারপরে তোমার এরপরে কি হবে, তোমার এরপরে হবে হচ্ছে যে এফ মাইনাস 32 equals to এই সি স্কয়ার 9 ডিভাইডেড বাই 5। এবার তোমার f is equals to কি হবে, এই 32 ডান পাশে চলে গেলে কি প্লাস, তাহলে c into 9 divided by 5 plus 32। এইটা হচ্ছে তোমার ফারেনহাইট স্কেলে রূপান্তর হয়ে গেল। c এর মান এখানে বসাই দিবা, দিয়ে ক্যালকুলেশন করলে ওরাই কম্পিউটারই করে নিবে, তোমাকে করা লাগবে না, ওটা বসিয়ে দিবে। তারপরে ধরো তোমার, তাহলে এটুকু তো পারবা নাকি, যে একটা ইনপুট এখানে দুইটা না, এখানে ইনপুট হবে কয়টা, একটা, সেটা কিসের মান, সেলসিয়াসের মান। অথবা যদি বলতো যে ফারেনহাইটের মান দেওয়া আছে, সেলসিয়াসের মান তোমাকে নির্ণয় করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমার কি করতে হতো, তুমি হচ্ছে যে ফারেনহাইটটা ইনপুট নিতে, সেলসিয়াসে রূপান্তর করতে। বোঝা গেছে? এভাবে করে সাধারণ যে সমস্যাগুলো আছে তোমরা নিজেরা ট্রাই করলে আশা করি পারবা। তো তোমাদের এখানে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে তাপমাত্রায় রূপান্তর আছে, তার মানে আমি হচ্ছে যে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে করছি। তাহলে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তর করার জন্য সেম ভাবে ওই যে শুরু হবে কি, হ্যাশ ইনক্লুড, হ্যাঁ এগুলো সব থাকবে, এগুলো তো কমন জিনিস, আর লেখা লাগবে না। তো এখন আমি যে কাজটি তোমাদেরকে, মানে তোমাদের যেটা খুব বেশি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে তোমাদের মানে কন্ডিশনাল স্টেটমেন্ট। হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্ট একদম সিম্পল কন্ডিশন দিয়ে, যে যদি এটা সত্য হয় তাহলে এটা হবে, না হলে অন্যটা হবে। ঠিক আছে, এই যে একটা কন্ডিশন, তুমি অনেক সময় যে কোনো জায়গায় কন্ডিশন জুড়ে দাও না, তো তোমার এখানেও ব্যাপারটা হচ্ছে এরকম, যে একটা সংখ্যা ধরো জোড় না বিজোড়, তা তুমি নির্ণয় করতে গেলে তোমাকে তো একটা কন্ডিশন জুড়ে দিতে হবে। কন্ডিশনটা কেমন হবে, ধরো তুমি বলছো যে যদি আমি আহ, মনে করো আমি বলতেছি কি, যদি তুই আসিস তাহলে আমি বেড়াতে যাব। ঠিক আছে, তাহলে আমার বেড়াতে যাওয়া না যাওয়া নির্ভর করতেছে কার উপরে, একটা শর্তের উপরে। সেই শর্তটা কি, যদি তুই আসিস। এই যে আশাটা যদি সত্য হয় তাহলে আমি বেড়াতে যাব, না হলে কি যাব না। তাহলে এরকম একটা কন্ডিশন আমরা যখনই চেক করব, তখন আমরা যে সিনট্যাক্সটা ইউজ করি সেটার নাম হচ্ছে ইফ ডট ডট এলস। মানে হচ্ছে ইফের ভিতরে কোনো একটা কাজ হবে যদি সত্য হয়, আর অন্যথায় অন্য কোনো কাজ হবে। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ধারণ করার জন্য আমরা যদি নরমালি চিন্তা করি, জোড় বিজোড় নির্ণয় করার লজিক কি, যে সংখ্যাটা, একটা সংখ্যা তোমাকে দেওয়া হবে, ধরো তোমাকে দিলাম আমি কত, 15, তোমাকে জিজ্ঞেস করলাম 15 জোড় না বিজোড়, ফট করে বলে দিলে 15 হচ্ছে বিজোড়। তো তুমি কিভাবে বললে এত দ্রুত, সেই জিনিসটা আমরা এখানে করব। তো তুমি কি করছো, যে তুমি দেখছো যে আমাদের ওই তোমার মুখস্থ আছে 1 3 5 7 9, এরা হচ্ছে বিজোড়। ঠিক আছে, তাহলে এরা যেখানে শেষে থাকবে সেটা হচ্ছে বিজোড়। কিন্তু আমরা আসলে একদম ভিতরের ব্যাপারটা এখানে বুঝে তারপরে করব। তো আমাদের যে কোনো একটা সংখ্যা জোড় কিংবা বিজোড় হওয়ার শর্ত হচ্ছে, সংখ্যাটিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে যদি ভাগশেষ 0 হয় তাহলে সেটা হচ্ছে জোড়, আর যদি ভাগশেষ 0 না হয় অর্থাৎ 1 হয় তাহলে সেটা হবে বিজোড়। তাহলে আমরা এই শর্তটা যদি মানে ভাগশেষ 0 হলে সে জোড়, না হলে সে বিজোড়, তাহলে এটা ইউজ করব। তাহলে প্রথমে প্রোগ্রামটা শুরু করলাম,
তারপরে হচ্ছে তার ইনপুট হিসেবে আমাদের একটা সংখ্যা n নিলাম, কারণ কাকে তুমি হচ্ছে যে তোমার আহ, জোড় বিজোড় নির্ণয় করবা। হ্যাঁ, সেই সংখ্যাটা ইনপুট নিয়ে ফেললাম। এবার আমি চেক করব যে 2 দ্বারা তাকে ভাগ করলে এই চিহ্নটা হচ্ছে কি এখন মডিউলো চিহ্ন। হ্যাঁ, n মডিউলো 2, অর্থাৎ n কে যদি আমি মানে ভাগশেষ চিহ্ন আর কি, n কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে যে ভাগশেষ থাকবে সেটার মান এখানে আমাদের আসবে। ঠিক আছে, তাহলে n কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে তার ভাগশেষে যে মানটা হয় সেই মানটা আমার n মডিউলো 2 দ্বারা প্রকাশ পাচ্ছে। আমি যদি 2 এর জায়গায় অন্য কিছু দিই, অন্য কিছু দ্বারা ভাগ করবে, কোনো সমস্যা নেই। এখন এটা যদি এই মানটা কিসের সমান হয়, 0 এর সমান হয়, তাহলে কি করতে হবে, তোমাকে ধাপ 4 এ যেতে হবে। ঠিক আছে, তো 4 নম্বর ধাপে কি আছে, যে সংখ্যাটি ইভেন প্রিন্ট করি মানে জোড় প্রিন্ট করি এবং ধাপ 6 এ যাই। তাহলে 6 এ গিয়ে কি আছে, প্রোগ্রামটা শেষ, কারণ আমি জোড় পেয়ে যাচ্ছি, তাহলে সেটা প্রোগ্রামটা শেষ। আর বলছে কি যদি না হয় অন্যথায় ধাপ 5 এ যায়। তাহলে 5 নম্বর ধাপে কি আছে, তাহলে অন্যথায় কি হবে, যদি জোড় না হয় তাহলে সে অবশ্যই কি বিজোড়, তাহলে সংখ্যাটি তখন অড প্রিন্ট করি এবং তার পরবর্তী ধাপ প্রোগ্রামটা শেষ। তাহলে তার ফ্লো চার্টটা শেষ, এই অ্যালগরিদমটা শেষ। এখন আসো তার কি করতে হবে আমাদের, তার হচ্ছে যে সি প্রোগ্রাম লিখতে হবে। তাহলে সি প্রোগ্রামটা কি হবে, ঠিক আগের মতো করে তোমার হচ্ছে যে আমি আর এখন এই হ্যাশ ইনক্লুড সবসময় নাও লিখতে পারি। ইনক্লুড আমি মেইন ফাংশন থেকে শুরু করতে পারি, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। তো তারপর আমাদের একটা মেইন ফাংশন থাকবে ইন্ট মেইন। তো এখন এই মেইন ফাংশনের মধ্যে আমাদের প্রথমে কি করতে হবে, একটা ইনপুট নিতে হবে, তাই না? তাহলে জোড় বা বিজোড় সংখ্যা যাই হোক না কেন, সংখ্যা একটা ইনপুট নিতে হবে। তাহলে আমি পূর্ণ সংখ্যা ইনপুট নিব, তাহলে ইন্ট তোমার n। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, প্রিন্ট, এটাকে ইনপুট দিতে বলতে হবে। তাহলে আমরা কি করব, প্রিন্ট করে দিয়ে একটু যে প্রিন্ট ইন্টার এ বার। তারপরে হচ্ছে কি তোমার প্রিন্ট করলাম, এবার তাহলে স্ক্যান করো, স্ক্যান এফ। তাহলে স্ক্যান করে আমি কি পাবো, আমি ইন্টিজার যেহেতু ইনপুট নিচ্ছি তাহলে পার্সেন্ট ডি। এখন মানটা কোথায় রাখবো, অ্যাড্রেস অফ, এই এন হিসেবে নিয়েছি তাহলে অ্যাড্রেস অফ এন এর মধ্যে। ঠিক আছে, তো অ্যাড্রেস অফ এন এর মধ্যে আমি কি করলাম, আমাদের যে এই মানটা আছে সেটা নিয়ে ফেললাম। তাহলে এন এর মাঝে রেখে দিলাম। এখন আমার কাজ হবে কি, এবার আমি কন্ডিশন চেক করব, আমার শর্ত চেক করতে হবে যে আমি যে ইনপুটটা নিচ্ছি সেই ইনপুটটা আমার এখন কিরকম হবে। তাহলে আমি এখানে প্রথমে লিখবো কি, ইফ, আমি প্রথমে লিখছি কি তোমার যদি n মডিউলো 2 ইজ ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমি লিখবো n মডিউলো 2, এই ডাবল ইকুয়াল মানে হচ্ছে যে তুলনা করা, তাহলে 0, যদি 0 সমান হয়, ঠিক আছে, তাহলে কি প্রিন্ট করব, তাহলে প্রিন্ট এফ সমান হলে কি হবে, সেটা ইভেন নাম্বারটি আমার হচ্ছে কি জোড়, ইভেন। আর তোমার যদি না হয় অর্থাৎ এলস, অন্যথায় তোমার কি প্রিন্ট করবা, প্রিন্ট অড। ঠিক আছে, তারপরে আর কোনো কাজ আছে নাই। তাহলে আমি কি করে দিব, রিটার্ন টাইপ যেহেতু দেওয়া আছে, রিটার্ন তোমার হচ্ছে কি 0। এবার তোমার প্রোগ্রামটা শেষ। এই হচ্ছে তোমার সি প্রোগ্রাম লেখা হয়ে গেল। তাহলে এখন তোমার শুধুমাত্র সিম্পল কোনো কন্ডিশন দেওয়া থাকলে তুমি খুব সহজেই এভাবে এটা প্রোগ্রাম করে ফেলতে পারো। তাহলে এরকম একই রকম সমস্যা আছে কোথায়, ধরো তোমার একই রকম সমস্যা আছে, মনে করো কোনো একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক। তাহলে সংখ্যাটা ইনপুট নিলাম, নেওয়ার পরে তোমার হচ্ছে কি সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক, তাহলে কন্ডিশনটা শুধু চেঞ্জ করো। তাহলে কন্ডিশনটা তখন কি হবে, কন্ডিশনটা তখন হবে এরকম যে আমাদের
কন্ডিশনটা হবে দুইটা অসমান সংখ্যা, তারা মানে সংখ্যা একটাই, সেটা ধনাত্মক নাকি ঋণাত্মক আমি সেটা চেক করব। তাহলে ধনাত্মক বা ঋণাত্মক চেক করতে গেলে আমার কন্ডিশনটা কি হবে, ইফ n is greater than or equals to 0, তাহলে এই greater or equal 0, যদি সে n এর মান 0 থেকে বড় হয় অথবা 0 সমান হয় তাহলে সে ধনাত্মক, মানে তখন প্রিন্ট করবা কি, তখন কিন্তু আর ইভেন প্রিন্ট করবা না, তখন প্রিন্ট করবা কি পজিটিভ, তাই না? একটু এর সাথে তো মিল রাখতে হবে, এটুকু তো বুদ্ধি আমাদের আছে নাকি? হ্যাঁ। তারপরে যদি না হয় তাহলে সে কি হবে, নেগেটিভ। তাহলে এতটুকু পরিবর্তন শুধু তোমার করতে হবে, তাহলে একই জিনিস ঠিক সেম ভাবে অ্যালগরিদম লেখার সময় এতটুকু পরিবর্তন করতে হবে, আবার ফ্লোচার্ট লেখার সময়। তারপরে মনে করো এটা তো একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক গেল, হ্যাঁ। এখন ধরো তোমার হচ্ছে যে কি বলা যায় যে দুইটা সংখ্যার মধ্যে বড় ছোট নির্ণয় করা। তাহলে আমি ধরো দুইটা সংখ্যা ইনপুট নিব, তাহলে আমার এখন ওই ইনপুট থেকে আমি শুরু করে দিচ্ছি, মানে আমি মেইন ফাংশন থেকে শুরু করে দিচ্ছি। তাহলে এই মেইন ফাংশন যে আমাদের মেইন ফাংশনটা থাকতেই হবে একটা প্রোগ্রামে, না হলে প্রোগ্রামটা শুরু হবে না। তাহলে এই মেইন ফাংশনে গিয়ে আমার তার যে সংখ্যাগুলো ইনপুট নিতে হচ্ছে, ধরো একটা এ আর একটা হচ্ছে কি বি। এবার আমি তাদের স্ক্যান করে নিব, তুমি ওভাবে লিখে নিবা স্ক্যান এফ, তোমার হচ্ছে কি দুইটা ইনপুট নিব, তাহলে সেজন্য রেজাল্ট তাহলে পার্সেন্ট ডি পার্সেন্ট টি। এবার তোমার হবে কি অ্যাড্রেস অফ, প্রথমটা যাবে এ তে, অ্যাড্রেস অফ বি দ্বিতীয়টা যাবে বি তে। তারপরে আমাদের কি হবে, অবশ্যই কি করতে হবে, তার একটা সেমিকোলন। তো এই সেমিকোলন যদি দাও, ঠিক আছে, তাহলে মনে রাখবা সেমিকোলন না দিলে কিন্তু এটা ভুল এই স্টেটমেন্ট। আমরা এখানে হচ্ছে যে একটা সেমিকোলন দিয়ে দিলাম। যাই হোক, এখন আসো আমাদের হচ্ছে যে যেহেতু নাম্বার দুইটা নিয়ে নেওয়া হয়েছে, এবার ইফ আমাদের কন্ডিশন চেক করতে হবে। ইফ এ ইজ গ্রেটার দেন বি, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে একটা কাজ করব। তাহলে সেটা কাজটা কি হবে, যে প্রিন্ট, যদি এটা সত্যি হয় তাহলে তো এই কাজটা করবে, তাহলে এ গ্রেটার দেন বি মানে কি বড় কে, এ। তাহলে প্রিন্ট এফ, তাহলে ধরো আমরা যেটা বড় সেটাকে ম্যাক্স দিলাম, তাহলে ম্যাক্স হচ্ছে কে পার্সেন্ট টি। এখন দেখো এই পার্সেন্টেজ জায়গায় আমরা কাকে, কে বড় সেটা প্রিন্ট করে দিব, তাই না? তাহলে কমা দিয়ে এটা হচ্ছে কি আমার এ। এখন যদি এটা সত্য না হয়, অর্থাৎ এ যদি বি থেকে বড় না হয়, তাহলে বড় কে, নিশ্চয়ই বি। তাহলে এলস আর কন্ডিশন চেক করা লাগবে না, এখানে আমি প্রিন্ট করে দিলাম এই প্রিন্ট এফ, তোমার হবে কি যে এই ম্যাক্স টু পার্সেন্ট টি। তাহলে এখানে আমাদের এই যে এখানে কাকে প্রিন্ট করবে, সে বি কে, কারণ এ তো তখন আর বড় হচ্ছে না, সেজন্য তো এখানে আসতেছে, নাহলে তো আসতোই না। নাহলে কোথায় চলে যেত, আমাদের শেষ ধাপে চলে যেত, অর্থাৎ এই রিটার্ন জিরোতে চলে। ওকে, তাহলে রিটার্ন, তারপরে প্রোগ্রামটা দেখছো। তাহলে এইভাবে করে তুমি যদি একটা প্রোগ্রাম ভালো করে শিখতে পারো, আর তোমার যদি একটু মাথা খাটিয়ে ব্রেন খাটিয়ে যদি লজিকটা পাও, তাহলে খুব সহজেই তুমি এই যে এফএলস কন্ডিশনের যে প্রোগ্রামগুলো সেগুলো সলভ করতে পারবা। এখন এই সেম রকম একটা প্রবলেম আছে কি, কোন একটা বছর লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা তা নির্ণয় করা। তো এই লিপ ইয়ার বা অধিবর্ষ নির্ণয় করার জন্য যে কন্ডিশনটা নিয়ে তোমাদের সমস্যা, হ্যাঁ, তো আমি কন্ডিশনটা বলে দিচ্ছি যে দুইটা মানে মানে আমাদের এখানে শর্ত হচ্ছে কি, দুই শর্তে একটা বছর তোমার লিপ ইয়ার হয়। প্রথম শর্ত হচ্ছে নাম্বার ওয়ান, যদি সংখ্যাটা 400 দ্বারা ভাগ যায়, হ্যাঁ, তার মানে ইয়ার যদি এই 400 দ্বারা সরাসরি ভাগ যায় এবং ভাগশেষটা কি হয়, যদি জিরো হয় তাহলে সেটা লিপ ইয়ার। কিন্তু আরেকটা শর্ত আছে, যে তোমার সংখ্যাটা যদি আমাদের কি হয়, যে এই বছরটা যদি
4 দ্বারা ভাগ করলে ভাগশেষ তোমার যদি 0 হয় এবং হ্যাঁ, তার আরেকটা কন্ডিশন আছে, এয়ারটা কি হতে পারবে না, 100 দ্বারা ভাগ যাইতে পারবে না। কারণ এই এয়ারটা যদি এখন এখানে আমাদের কি হবে যে 100, হ্যাঁ, 100 দ্বারা ভাগ করলে যদি সেটা কি হয় তোমার, তাহলে 100 দ্বারা ভাগ করলে তার ভাগশেষ যদি 0 না হয় তাহলেই কেবলমাত্র সে কি হতে পারবে, লিপ ইয়ার। তাহলে এই দুইটা শর্তের উপর ভিত্তি করে, প্রথমটা হচ্ছে সরাসরি যদি 400 দ্বারা ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার, কোনো কিছু দেখা লাগবে না। অন্যথায় যদি সেটা কি হয় এই শর্ত ফিলআপ করে তাহলে সেটা কি হবে, তোমার লিপ ইয়ার হবে। হুম, এখানে আর আমাদের এলসিফ এর একটা কন্ডিশন লাগাইতে হবে আর কি। যাই হোক, আমরা এরপরও আরো একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে কি তাহলে ধনাত্মক ঋণাত্মক করলাম, ছোট বড় করলাম, জোড় বিজোড় করলাম, হ্যাঁ এগুলোই আনা, ঠিক আছে। তো এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে নেস্টেড এফ এলস কন্ডিশন, মানে একটা এফ এলস এর ভিতরে আরেকটা এফ এলস, ঠিক আছে। তো এই ধরনের প্রোগ্রাম হচ্ছে কি, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য একটা সি প্রোগ্রাম, ঠিক আছে। তো তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা হচ্ছে কি, আমাদের অ্যালগরিদমটা যদি আমরা দেখি, তো তিনটা সংখ্যার মধ্যে তুমি বড় সংখ্যা কিভাবে নির্ণয় করো সেটা আগে একটু চিন্তা করো। মনে করো আমি তোমাকে তিনটা সংখ্যা দিলাম, একটা হচ্ছে এ, একটা বি আর একটা সি। আমি নিশ্চয়ই প্রথমে চিন্তা করবো, আমার বলার সাথে সাথে আমি বলে দিতে পারতেছি, কিন্তু তো চিন্তাটা হচ্ছে কি, প্রথমে এ আর বি এর মধ্যে তুলনা করবো, কে বড়। এ বড় হতে পারে, তাহলে এ কে আবার তুলনা করবো কার সাথে, এই সি এর সাথে। তাইলে দেখো, যদি আমি একটু খেয়াল করি যে এ কে আমি তুলনা করছি আবার কার সাথে, সি এর সাথে। যদি এ বড় হয় তাহলে আমাদের প্রিন্ট করবে কি, এ। এ বড় বলতে পারি, তাহলে এ বি এর সাথেও তুলনা করলাম, সি এর সাথেও তুলনা করলাম। এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকে বড় তো বিও হতে পারে, এ যদি বড় না হয় তাহলে বড় কি হবে, বি। তাহলে বি যদি বড় হয় তাহলে বি এর সাথে তুলনা করব কাকে, এবার এই সি থেকে তোমার যে বড় হবে সে হচ্ছে কে, যদি বি, সি থেকে বি বড় হয় তাহলে বি বড়। আর যদি তোমার কি হয়, এখান থেকে এ বড় না হয় সি বড় হয় তাহলে কে বড় হবে, তোমার এই যে সি। আবার এখান থেকেও যদি বি বড় না হয় সি বড় হয় তাহলেও আসবে কি, তাহলে সব এই যে আমাদের জিনিসটা ধাপে ধাপে আমরা সি প্রোগ্রামের মাধ্যমে এটা দেখব। তাহলে এটা কিভাবে করতে পারি, আমি একদম মনে করো তিনটা সংখ্যা ইনপুট নেওয়া হয়ে গেছে, আমি শুধু কন্ডিশনটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি প্রথমে একটা ইফ কন্ডিশন নিব, ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, হ্যাঁ। তাহলে কি হবে, তোমরা চাইলে এখানে আমাদের প্রোগ্রামটা লেখা আছে, তুমি দেখতে পারো। আমি জাস্ট তোমাদেরকে কন্ডিশনটুকু বোঝাই। ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, তার মানে এ যদি বি থেকে বড় হয়, এবার এ কে তুলনা করতে হবে কার সাথে, সি এর সাথে। তাহলে আবার একটা ইফ নিলাম এর ভিতরে, তাহলে ইফ এ ইজ গ্রেটার দ্যান সি, এ যদি সি থেকে বড় হয় তাহলে অবশ্যই আমি কি প্রিন্ট করব, প্রিন্ট এফ। আমার হচ্ছে কাকে প্রিন্ট করবে সে, আর এই ম্যাক্স ভ্যালুটা হবে কে, ম্যাক্স হবে হচ্ছে যে পার্সেন্ট ডি। এই পার্সেন্ট ডিটা কে বলতো, পার্সেন্ট ডিটা হবে এ। তাহলে এখানে আমাদের ডাবল কোটেশন ক্লোজ, তাহলে এটা হবে এ। তো একটা জিনিস তোমরা মনে রাখবা, যে প্রিন্ট করার সময় চলকের আগে কিন্তু অ্যাড্রেস অফ বসে না, কিন্তু স্ক্যান করার সময় চলকের আগে অ্যাড্রেস অফ বসে। তাহলে এটা যদি সত্য না হয় তাহলে এলস, সত্যকে বড়কে সি, তাহলে প্রিন্ট এফ, এখানে আবার এই ম্যাক্স ইকুয়ালস টু কোলন কি হবে, পার্সেন্ট টি, এবং এই পার্সেন্ট টিটা কে বলতো, সি। তাহলে এই সি বসাই দিলাম। এবার আসো সেম ভাবে এখন এই ইফ এর আন্ডারে তোমার যে কাজ হচ্ছিল সেই কাজটা শেষ, তাহলে এই ব্লকটা আমাদের শেষ। একটা ইফ এর আন্ডারে আর একটা ইফ এলস কাজ করবে। তাহলে এটা যদি সত্য না হয়, অর্থাৎ
যদি এটা মিথ্যা হয়, ঠিক আছে, তাহলে এলস তোমার সত্য কি? সত্য হচ্ছে যে বি বড়। তাহলে বির সাথে এখন তুলনা করতে হবে কি? সি কে। তাহলে আবার ইফ ইফ তোমার হচ্ছে যে এই বি গ্রেটার দেন সি কিনা, ঠিক আছে? যদি বি সি এর থেকে বড় হয় তাহলে কি প্রিন্ট করবা? আবার সেম ভাবে প্রিন্ট করো। তাহলে প্রিন্ট এফ তোমার হচ্ছে যে এই যে ম্যাক্স ম্যাক্স কি হবে? ম্যাক্সটা হচ্ছে যে পার্সেন্ট ডি, এবং সেটা হচ্ছে কি এখান থেকে বড়কে বি। এই আমাদের হচ্ছে যে কলম দিয়ে দিলাম। আর যদি এটা না হয় তাহলে কি হবে বলতো? এলস তোমার হচ্ছে যে কি হবে? প্রিন্ট এফ, তাহলে অবশ্যই বি তখন বড় হবে। ম্যাক্স ওই আগের মতোই পার্সেন্ট কি ডাবল কোটেশন শেষ, এখানে করবা দিয়ে এখানে বলুন। তাহলে এইভাবে করে তোমার সেলস এর কাজটাও শেষ হবে। তাহলে দেখো তো, তুমি বারবার দুইটা করে তুলনা করে তুমি পেয়ে যাচ্ছ কি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটা। এই হচ্ছে এফএলস এর মাধ্যমে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করা। তাহলে যদি ছোট সংখ্যা নির্ণয় করতাম তখন কি হতো? এ লেস দ্যান বি যদি সত্য হতো, তাহলে আবার এ লেস দ্যান যদি সি সত্য হতো তাহলে এ ছোট, আর অন্যথায় সি ছোট। আবার যদি এর বি আর সি এর মধ্যে, মানে আবার যদি মনে করো পরেরটা, ওখানে প্রথমটা যদি এ লেস দ্যান বি না হতো তাহলে ছোট কে? তাই বি। তাহলে বি এর সাথে তুলনা করতাম সি, তাহলে বি লেস দ্যান সি। তার মানে যদি সত্য হয় তাহলে বি ছোট, অন্যথায় সি ছোট। এই যে তোমাদের নেস্টেড ইফ এলস এর সি প্রোগ্রামিং, ঠিক আছে? তো এখন আমি আজকে তোমাদের আর বেশি কিছু দিব না, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? তো মনে রেখো যে সব সময় যে তোমাদের এই ভিডিওগুলো করার সময় আমার আসলে অনেক সময় দেওয়া লাগে, হ্যাঁ? এখন তোমরা হয়তো, আমি লং টাইম ধরে ভিডিও করি, তোমরা সেগুলা দেখতে অনেকের হয়তো কষ্ট হয়, তো টানা দেখবা না, একটু বিরতি দিয়ে দিয়ে দেখবা, ঠিক আছে? আমি এই যে তোমাদের এখানে কষ্ট করে এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে না? এগুলো নোট করতে হচ্ছে, এগুলোর জন্য একটু কষ্ট করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে সেগুলো তোমরা সেভাবে যদি সঠিকভাবে পড়াশোনা না করো বা সঠিকভাবে তুমি যদি সেটা ভালোভাবে না কাজে না লাগাও, তাহলে আলটিমেটলি আমার এটা কি বৃথা। এই জন্য এগুলো তুমি দেখবা, সাথে সাথে তোমার বন্ধুদেরও দিবা। এখানে কোনো জ্ঞান তো লুকিয়ে রাখার কোনো কিছু না, ঠিক আছে? শেয়ার করে দিবা সবার সাথে। তো এই হচ্ছে যে তোমাদের এখন তোমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি ফ্লো চার্টটা আমি মনে হয় মিস করে গেছি। আসলে অনেক দ্রুত সবকিছু কভার করতে হচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নাই, ফ্লো চার্টটা আমি আগামী দিন এর সাথে সাথে দেখাই দিব আর কি, হ্যাঁ? আমি আজকে এ পর্যন্তই থাকুক। আর তোমরা, আমি দেখি আজকে রাতে অফিস শেষ করে এসে আমি দিই, ঠিক আছে? আর চ্যানেল ট্যানেল সব মনে করো যে ইয়ে করে দিবা আর কি, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওগুলো একটু লাইক দিবা, এটুকু তো করতেই পারো নাকি?